ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো রাষ্ট্রমালিকানাধীন 6টি বাণিজ্যিক ব্যাংকের স্বাস্থ্য নিয়ে। আপনারা জানেন যে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে যে আমাদের রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পরিস্থিতি বিশেষ ভালো না। তাদের খেলাফি ঋণ বেড়ে গেছে, তাদের প্রভিশন ঘাটতি রয়েছে এবং কোনো কোনো ব্যাংকের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তাদের কাছে এখন নতুন ঋণ দেওয়ার মতন তহবিলও নেই। কেন এরকম পরিস্থিতি হলো বা তাদের জন্য এখন সরকার কি ভাবছে? গতকালই অর্থ উপদেষ্টার সভাপতিত্বে একটি মিটিং হয়েছে এই সমস্ত ব্যাংকগুলোকে নিয়ে। তাদের সামনের দিনগুলোতে তাদের ঋণ আদায় এবং নতুন ঋণ দেওয়ার জন্য তারা কী ধরনের পরিকল্পনা নেবে সেই সব বিষয়ে নির্দেশনা দিয়েছেন মাননীয় অর্থ উপদেষ্টা। এই নিয়ে টিভিএসে আজ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনব যে সরকার এই ব্যাংকগুলোকে নিয়ে কী ভাবছে বা ব্যাংকগুলোর পরিস্থিতি এখন কেমন। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার এই ব্যাংকগুলোর যে বিপুল পরিমাণ খেলাফি ঋণ হয়ে গেছে সেই খেলাফি ঋণ আদায় করার জন্য জোর দিতে বলেছে, পাশাপাশি তাদের জন্য নতুন কিছু নির্দেশনাও দিয়েছে। আসলে ব্যাংকগুলোর এই সংকটপূর্ণ অবস্থা থেকে বের হওয়ার জন্য সরকার এখন কি ভাবছে, বা একটু আপনি আমাদেরকে যদি পরিষ্কার করে বলেন যে কোন কোন ব্যাংকের পরিস্থিতি এখন এরকম সংকটপূর্ণ। ধন্যবাদ আপনাকে। দেখেন যে আমাদের রাষ্ট্রায়ত্ত 4টা কমার্শিয়াল ব্যাংক এবং বাকি 2টা হলো স্পেশালাইজড ব্যাংক। তো তারাও যদিও কমার্শিয়াল কার্যক্রমে করে, তো মূলত এই 6টা ব্যাংক নিয়েই গতকাল যে মিটিংটা হয়েছে। এবং এই মিটিংয়ে আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই 6টা ব্যাংকের ওভারঅল স্বাস্থ্য কেমন আছে এটা নিয়ে একটা প্রেজেন্টেশন সেখানে দেওয়া হয়েছে। তো এর মধ্যে আপনার যে যদি বাণিজ্যিক ব্যাংকগুলির কথা বলি, যে আমাদের সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালী, এই 4টা সরকারের বড় ব্যাংক। এবং এই প্রত্যেকটা ব্যাংকই কিন্তু গত 1 দশকের মধ্যে বড় বড় স্ক্যামের মধ্যে পড়েছে। সোনালী ব্যাংক সেটা আপনি সেই হলমার্ক থেকে শুরু করে আরও অনেক, হলমার্কটা অনেক আলোচিত ঘটনা। 3000 সব মিলে হলমার্কে ছিল 2900 কোটি টাকা, কিন্তু ওই একই ব্রাঞ্চ থেকে, শেরাটন ব্রাঞ্চ থেকে আরও কয়েকটা প্রতিষ্ঠান নিয়েছিল, সব মিলে এক ব্রাঞ্চ থেকেই 3600 কোটি টাকা লুটপাট হয়েছিল। জনতা ব্যাংকের ধরুন অ্যানন ট্যাক্স আছে এবং আরও অনেক এসালমের অনেক লোন আছে। অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংকেরও আর্থিক অনিয়মের বেশ বড় বড় ঘটনা। বেক্সিমকোর তো একারই 29,000 কোটি টাকা, 23,000 কোটি টাকা বেক্সিমকো টেক্সটাইলের। কিন্তু বেক্সিমকো ফার্মারও জনতা ব্যাংকের লোন আছে, আর অন্যান্য প্রতিষ্ঠানের লোন আছে। তো ফলে যে এসব ব্যাংকের আসলে শারীরিক অবস্থা খুবই খারাপ। আপনি যেটা বলছেন যে তাদের অনেকের তো, যেমন জনতা ব্যাংকেরই এখন ঋণ দেওয়ার মতো কোনো তহবিল নেই। আপনি দেখছেন যে বেসিক ব্যাংক কিন্তু ওই গত আওয়ামী লীগের শেষ সময়েও তারা, বেসিক ব্যাংকের যে এমডি ছিল, তারা সরকারের কাছে 12,000 কোটি টাকা চাইছিল, যে না হলে এই ব্যাংকটাকে বাঁচানো যাবে না। তো বেসিক ব্যাংক সেখান থেকে একটু তারা ডিপোজিট কালেক্টটা একটু বাড়াইতে পারছে, এবং তারা নতুন ঋণ না দিলেও যদি কেউ কিছু টাকা তুলতে আসে তাদের সেই টাকা দিতে পারছে। জনতা ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা এখন নাই আপনি বলছেন। এবং অগ্রণী, রূপালী এবং সোনালী ব্যাংক, তারা আর্থিক সংকটে দৃশ্যমান। অ্যাপারেন্টলি তাদের টাকার সংকট নাই। আপনি ব্রাঞ্চে গেলে আপনার চেক বাউন্স হয়ে আসবে এরকম না, কিন্তু ভিতর থেকে এই ব্যাংকগুলোর আসলে স্ট্রেংথ নাই, খুবই দুর্বল অবস্থা। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে বিশেষায়িত ব্যাংক, যে কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, সে তো সবসময়ই আপনার বাজার রেটের চেয়ে অনেক কম সুদে তারা ঋণ দেয়, এবং তাদের আপনার এই যে মূলধন ঘাটতি আছে অনেক। আপনি জানেন যে ওই মুহিত সাহেবের সময় যে মূলধন যোগান দিয়েছিল, এখন তারা এটারে চেঞ্জ করে পেড আপ ক্যাপিটালে রূপান্তর করার একটা উদ্যোগ মন্ত্রণালয়ে আছে। এবং আরেকটা হলো বিডিবিএল এর যদি আপনি হিস্ট্রি দেখেন, যে এটা হলো শিল্প ব্যাংক ছিল এবং শিল্প ঋণ সংস্থা ছিল, এই দুইটাকে একীভূত করে বিডিবিএল হয়েছে। এবং এই বিডিবিএল একটা ছোট ব্যাংক, কিন্তু তারও কিন্তু বড় বড় অনিয়মের ঘটনা কিন্তু মিটাতে চলে আসছে, ফলে তাদের অবস্থাও একটা ভালো না। এই হলো অবস্থা। এখন এখানে অর্থ উপদেষ্টা যেটা হলো ইনস্ট্রাকশন দিচ্ছেন, এগুলি খুবই জেনারেল ইনস্ট্রাকশন। খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে, পরিচালকদের সতর্ক করছে যে তারা যাতে ঋণ অনিয়মের সাথে জড়িয়ে না পড়ে,
ইত্যাদি ইত্যাদি হলো দিছে। কিন্তু এই নির্দেশনার ফলে ব্যাংকগুলির অবস্থার কোনো ইমপ্রুভ হবে এটা আমার মনে হচ্ছে না। আপনার স্টোরিতে আপনি বলেছেন যে এই ব্যাংকগুলোর খেলাফি ঋণের পরিমাণ এখন 1,46,000 কোটি টাকা। 1,46,000 কোটি টাকা, এবং এটা যদি তাদের বিতরণ করা ঋণের অনুপাতে বা শতাংশ হিসাব করা হয়, এটা প্রায় 45 বা 47% মতন এরকম। এই যে বিপুল খেলাফি ঋণ, এটা রেখে এই ব্যাংকগুলো, আপনি যে বললেন যে তাদের যে পরিস্থিতি উন্নতি হবে বলে আপনার কাছে মনে হচ্ছে না, মানে এই ঋণ যদি ফেরত না পায় তাহলে নতুন করে তারা যে ব্যবসায়িক কার্যক্রম করবে সেটা কিভাবে? দেখেন যে এখানে এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের ফিগার আপনি বললেন, এখানে প্রত্যেকটা ব্যাংকের টপ 20 খেলাপি, তাদের কাছে খেলাপির পরিমাণ 80,000 কোটি টাকা। তার মানে 6টা ব্যাংকে 120 জন লোকের কাছে 80,000 কোটি টাকা খেলাপি। এবং আপনি জানেন যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই অর্থ উপদেষ্টা সভাপতিতে একটা মিটিং হয়েছিল যে টপ 100 ঋণ খেলাপির মামলা সরকার দ্রুত নিষ্পত্তি করতে চায়। তো সেখানে কিন্তু আপনার 1,32,000 কোটি টাকা শুধু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে 1,32,000 কোটি টাকা। তো এই টাকা তো আসলে আদায় করা এতটা সহজ নয়। আপনার যেটা আমরা এখন এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যেটা দেখছি যে ব্যাংকগুলোর বোর্ড চেঞ্জ হয়েছে, তারা একটু কঠোর হচ্ছে। কোনো ক্ষেত্রে তারা ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানকে চাপ দিচ্ছে যে তোমার যে আছে বন্ধকি সম্পত্তি আছে, তুমি সেটা বিক্রি করে হলেও আমাকে টাকা দাও। তো এখানে ধরুন যে আমি একটা জমি বন্ধক রেখে 50 কোটি টাকার একটা জমি বন্ধক রেখে আমি হয়তো তখন 50 কোটি টাকা লোন নিছি। এখন আমার লোন সুদে আসলে হয়ে গেছে 100 কোটি টাকা, আমার জমির দাম হয়েছে হয়তো 60 কোটি টাকা। তো আমি কিন্তু তখন ব্যাংকে বলবো যে ভাই তুমি জমি নিলামে তুলি, তুমি তোমার টাকা আদায় করে নাও, সে পুরো টাকা পাবে না। আবার যদি এমন হয় যে হ্যাঁ আমার লোনের পরিমাণ 100 কোটি হয়ে গেছে কিন্তু আমার জমির দাম 200 কোটি টাকা, তখন তারা কিছু লোক ব্যাংকের সাথে একটা নেগোসিয়েশনে যাচ্ছে যে ঠিক আছে তুমি আমার জমি নিলামে তুলো না, আমি জমিটা বিক্রি করে তোমার টাকা তোমাকে আমি ফেরত দেবো, বাকি টাকাটা আমি নেব। আজকে যেমন অর্থ মন্ত্রণালয়ে আমাকে একজন অফিসার বললেন যে ইকুরিয়াতে একটা প্রতিষ্ঠান, তারা কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ব্যাংকে তাদের 80 কোটি টাকা লোন আছে, ওই ইন্ডাস্ট্রিটা বন্ধক রেখে লোনটা নেওয়া। এখন ওই ইন্ডাস্ট্রির দাম 300 কোটি টাকা, তারা ব্যাংকের সাথে একটা লিয়াজো করছে। এখন এই ইন্ডাস্ট্রিটা তারা বিক্রি করতে চায়, আমাকে বলছে যে যদি কোনো ব্যবসায়ী আপনার চেনা জানা থাকে এরকম কিনতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু এইভাবে তো আসলে কয় টাকা আদায় হবে? আমরা আগে দেখছি যে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অনেক মিটিং করছে যে আমরা খেলাপি ঋণ কমাবো। এবং আপনি জানেন যে মোস্তফা কামাল আওয়ামী লীগের সময় যিনি অর্থ উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু অর্থমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু বলছেন যে তার মেয়াদে 1 টাকাও খেলাপি ঋণ বাড়বে না, বারবার বলছেন। এবং যে তিনি এই খেলাপি ঋণ যাতে না বাড়ে সেই জন্য আইন কানুন বিধিবিধান এমনভাবে চেঞ্জ করছেন, কিন্তু তারপরে তো খেলাপি ঋণ অনেক বেড়েছে এবং এখনো বাড়বে। আপনার স্টোরের মধ্যে আরেকটা তথ্য আপনি উল্লেখ করেছেন যে ব্যাংকগুলোর এই ঋণ সংক্রান্ত প্রচুর মামলা রয়েছে আদালতে, এবং মামলাগুলো দীর্ঘদিন ধরে চলছে। এটা নিষ্পত্তি না হওয়ার কারণে বিপুল পরিমাণে ঋণ ব্যাংক আদায় করতে পারছে না। আসলে এই মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ কি, বা দ্রুত নিষ্পত্তির জন্য কি এখন কোনো উদ্যোগ আছে? হ্যাঁ, এখানে মামলার সংখ্যা রাষ্ট্রায়ত্ত 6টা ব্যাংকে 42,000 মামলা আছে, এবং এই মামলা নিষ্পত্তির হওয়ার জন্য একটা অর্থঋণ আদালতে এই মামলা নিষ্পত্তি হয়। অর্থঋণ আদালতের পরে হাইকোর্টের বিষয় আছে। তো অর্থঋণ আদালতে যখন একটা মামলা হয়, ব্যাংক যখন মামলা করে, আমি যদি হলমার্কের কথা বলি, যে হলমার্কের ঋণ কেলেঙ্কারির পরে সোনালী ব্যাংক প্রথম আপনার মামলা করলো, এবং হলমার্কের প্রত্যেকটা ফ্যাক্টরি তারা নিলামে উঠাইছিল, এবং টেন্ডার বক্সে একটা টেন্ডারও জমা পড়ে নাই, কেউ হলমার্কের ফ্যাক্টরি কিনতে চায়নি। আচ্ছা, এরপরে যে মামলা করলো, তো সোনালী ব্যাংকের যে আইনজীবী, মিড লেভেলের একজন আইনজীবী, হলমার্ক গ্রুপ তখন যে খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, তিনি এখন মারা গেছেন, ব্যারিস্টার রুকন উদ্দিন এবং ডক্টর জহির সাহেবও মারা গেছেন, তাদেরকে নিয়োগ দিচ্ছে। এবং আমি যেটা দেখেছি যে হলমার্কের কর্মকর্তারা সোনালী ব্যাংকের আইনজীবীকে টাকা দিয়ে সোনালী ব্যাংক সামনে কি পদক্ষেপ নেবে, তাদের কি কি ডকুমেন্ট আছে, সেটা কিন্তু হলমার্কের লোকজন আগেই তারা নিয়ে আসতো। তো এখন এই মামলা, প্রত্যেকটা মামলার ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। আপনি 100 কোটি টাকা নিছেন, আপনি
এই মামলায় ব্যাংক যাতে না জিতে সেজন্য আপনি এখান থেকে 20 কোটি টাকা আপনি খরচ করবেন। মামলাটা যদি আপনি 20 বছর লেনদেন করতে পারেন, আপনি 20 কোটি টাকা খরচ করবেন। ব্যাংকের যে আইনজীবী আছে, ব্যাংক তারে যে হচ্ছে সম্মানী দেয় সেটা কিন্তু খুবই কম। আপনার আইনজীবী ভালো, এবং আপনি ওই আইনজীবীরে, ব্যাংকের আইনজীবী হচ্ছে আপনার কাছ থেকে টাকা নেবে যাতে আপনি হচ্ছে এই মামলা জিতে যান। এখন পর্যন্ত ধরুন যে খুব কম উদাহরণ আছে যে আমাদের দেশের কোনো ব্যাংক, সেটা সরকারি হোক বেসরকারি হোক, বড় কোনো শিল্প গ্রুপের সাথে মামলা জিতছে। এগুলো তো একটি অনৈতিক চর্চা, কিন্তু আদালতের কি কোনো ব্যবস্থা নেই যে একটা ন্যায্য বিচার ব্যবস্থা থেকে আদালত করে দেবেন? বাংলাদেশের আদালত আসলে কতটা ন্যায্য বিচার করে সেটা তো আসলে সবাই জানে, আমরাও জানি, এবং আমরা দেখছি যে বিভিন্ন সময় সরকার পরিবর্তনের সাথে সাথে হচ্ছে আদালতের রায় চেঞ্জ হয়ে যায়। যেটা আমরা দেখছি যে আওয়ামী লীগের সময়ে এখন যারা বিএনপির নেতাকর্মী আছেন তাদের অনেকের নামেই হচ্ছে মামলা রায় হয়েছিল, এবং সেম মামলায় কিন্তু এখন তারা সবাই বেকসুর খালাস হয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যারা হচ্ছে খালাস পেয়েছিল এখন কিন্তু আবার তাদের নামে হয়তো ওই ধরনের বা অন্য ধরনের অভিযোগে মামলা হচ্ছে, তারা অ্যারেস্ট হচ্ছে, জেলে যাচ্ছে। তো ফলে বাংলাদেশের আসলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এই কারণেই নেই, এবং বিচার ব্যবস্থায় সেই স্বচ্ছতাটা আসেনি। এবং বিচারকদের এখানে একটা যুক্তি আছে যে বিচারক তো নিজে একটা কিছু ঘটনা ঘটতে দেখলেও সে রায় দিতে পারে না তার ভিত্তিতে। দুই পক্ষের আইনজীবী যেটা এস্টাবলিশ করবে যুক্তিতর্ক তথ্য প্রমাণের ভিত্তিতে, তার ভিত্তিতে উনি রায় দেন। ফলে উনি বিচারক দেখছেন একটা ঘটনা ঘটতে, কিন্তু সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে আসলে এই ঘটনা ঘটে নাই, তাহলে এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে রায় দিতে হয়। এবং এখানে বাংলাদেশে যারা প্রভাবশালী তারা হচ্ছে আদালতের রায় তাদের নিজেদের মন মতন করে নিয়ে নিতে পারেন, এটা আসলে বাস্তবতা। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনার এই স্টোরির পাশাপাশি আজকের পত্রিকাতে আরেকটি স্টোরি আছে, সেটি হচ্ছে যে দেশের যে অব্যাংক প্রতিষ্ঠান আছে বা আর্থিক প্রতিষ্ঠান বলে আমরা যাদেরকে চিনি, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের খেলাফি ঋণও বেশ বেড়ে যাচ্ছে। এবং সেখানে স্টোরিতে বলা হয়েছে যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাফি ঋণের পরিমাণ 27,500 কোটি টাকারও বেশি, এবং সেটি তাদের বিতরণ করা ঋণের 33% মতো। এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো যারা হচ্ছে ব্যাংকগুলোকে ফাইন্যান্স করে, দীর্ঘমেয়াদী ফাইন্যান্সের ব্যবস্থা, এই প্রতিষ্ঠানগুলো এখন হচ্ছে এরকম যদি দুর্বল হয়ে পড়ে, এবং তাহলে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান বিনিয়োগের কি হবে, বা এই প্রতিষ্ঠানগুলোতে কি ঘটেছিল? দেখেন যে এই আমরা যেমন দেখছি যে ব্যাংকিং খাতে যেরকম এক ধরনের লুটপাট হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও আওয়ামী লীগের সময় এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এখন হচ্ছে হাতে গোনা 3-4টা আর্থিক প্রতিষ্ঠান ছাড়া কারো পক্ষে হচ্ছে লোন দেওয়ার সক্ষমতা নাই, এবং তাদেরকে কেউ যে ব্যাংকগুলি তো এদেরকে ফাইন্যান্স করে, কোনো ব্যাংকও এদেরকে আর ফাইন্যান্স করে না। এবং এমনও অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে যারা তাদের কর্মীদের বেতনই দিতে পারে না। আপনি পিকে হালদার আর্থিক প্রতিষ্ঠান, তারপর পিপলস লিজিং, এসব অনেকগুলি আর্থিক প্রতিষ্ঠানের নাম কিন্তু সবাই জানে, অনেক নিউজ হয়েছে। কিন্তু যেটা হচ্ছে দুর্ভাগ্যজনক ঘটনা সেটা হলো যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এরপরে কিন্তু মোটামুটি 1 বছরের বেশি সময় পার হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর সে ব্যাংকিং সেক্টর নিয়ে যতটা হচ্ছে তৎপর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়ে বা এই আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কিন্তু তার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। তো আর্থিক প্রতিষ্ঠানগুলিতে যারা অনিয়ম করছে তাদের কি হবে, বা এই প্রতিষ্ঠানগুলো টিকবে কি টিকবে না, এদেরকে মার্জ করবে বা কি করবে, বা গ্রাহক যারা হচ্ছে ব্যক্তিগত অনেক গ্রাহকের টাকা এসব আর্থিক প্রতিষ্ঠানে আছে, বিভিন্ন ব্যাংকের টাকা আছে। যেমন আমি আপনাকে বলি যে আমরাই আমাদের একজন রিপোর্ট করছি যে আমাদের যে পল্লী সঞ্চয় ব্যাংক, তারা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকে 185 কোটি টাকা এফডিআর করেছিল। আচ্ছা, তো মেয়াদ শেষ হয়েছে, কমার্স ব্যাংক অনেকগুলি চিঠি, পল্লী সঞ্চয় ব্যাংক অনেকগুলি চিঠি দিচ্ছে টাকা ফেরত চেয়ে, কমার্স ব্যাংক সেসব চিঠির অ্যান্সারই দেয় না, টাকা ফেরত দেওয়া তো পরের কথা। তো আমাদের রিপোর্টার কমার্স ব্যাংকের সাথে কথা বলছে যে কমার্স ব্যাংক কেন টাকা দিতে পারছে না। কমার্স ব্যাংক বলছে যে তারা অনেক টাকা হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঋণ দিয়েছিল, সেই আর্থিক প্রতিষ্ঠানগুলি আমাদের টাকা ফেরত দিতে পারছে না। সুতরাং ওই টাকা ফেরত না পেলে আমরা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকের টাকা ফেরত দিতে পারবো না। এটা কিন্তু এখন একটা সাইকেল হয়ে গেছে। এখন আগে হচ্ছে যে কে সবল হবে, কে কাটটা দিবে, এমন হতে পারে যে আসলে কেউই সবল হবে না, বরং একজন আরেকজনকে নিয়ে মারা যাবে, সেরকম কিন্তু একটা আশঙ্কা আছে।
ধন্যবাদ আবুল কাসেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাসেমের কাছ থেকে শুনছিলাম যে দেশের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর স্বাস্থ্য কেমন যাচ্ছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি কী। অনেক দিন ধরেই আলোচনা রয়েছে যে বেশ কিছু ব্যবসায়ী গোষ্ঠী আগের সরকারের পৃষ্ঠপোষকতায় নিয়ম কানুনকে তোয়াক্কা না করে ব্যাংক থেকে টাকা বের করে নিয়েছে, যেটিকে কেউ কেউ ডাকাতি বলেছেন, কেউ কেউ বলেছেন লুটপাট। এই লুটপাট বা ডাকাতির শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোকে এখন টিকিয়ে রাখাই আসলে চ্যালেঞ্জ। আমরা চাই সরকারের সেই নীতি উদ্যোগ থাকবে, পাশাপাশি পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে টিকিয়ে রাখা হবে। সেই ধরনের পরিকল্পনা নেবে, নতুন করে কোনো ধরনের আর্থিক অনিয়ম যাতে না হয় সেটি যথাযথভাবে পর্যবেক্ষণের মধ্যে রেখে সরকার প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।